দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জানেন যে নির্বাচন পরবর্তী সময়ের বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটছে। রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক, অর্থনৈতিক নানা দিক থেকেই অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে গতকাল থেকে অনেকগুলো বিষয়ে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতেও প্রশ্ন উঠেছে। সব মিলে দেশের মানুষ এখন কেমন আছে? এই আলোচনায় আমরা করব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বক্তা, বিতার্কিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষারকে। তার কাছ থেকে তার ব্যাখ্যা জানার চেষ্টা করব। এ নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জামান। আমাদের আজকের অতিথির কাছে বক্তা, বিতার্কিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের শিরোনামটা আপনাকে প্রশ্ন রাখি। সব মিলে আপনার পর্যবেক্ষণ যেমন দেখছেন এই সময়ে গত ১-১.৫ বছর ধরে, এই সময়ের দেশের মানুষ কেমন আছেন? বিশেষ করে যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, বড় ব্যবসার সাথে যাদের ধারে কাছে নেই, একেবারে সাধারণ মানুষ। সাধারণ মানুষ আসলে কি চায়? সাধারণ মানুষ চায় তার নিজের নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা। এরপর চায় একটি অর্থনৈতিক নিরাপত্তা, এতটুকু যাতে করে সে তার পরিবারের সকলের জন্য অন্ন, বস্ত্রের সংস্থান করতে পারে এবং তার বাসস্থানটি যেন বাসযোগ্য হয়। এরপর সে আশা করে স্বাস্থ্য, চিকিৎসা সেবা এবং শিক্ষা, এবং তারপরে সে কিছুটা উদ্বৃত্ত আয় করার কথা চিন্তা করে, যাতে করে সে তার জীবনের কিছু স্বাদ আহ্লাদ, শখ মেটাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সাধারণ মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত দুরবস্থায় আছে। আমরা এই অল্প ১ দিন ২ দিন আগে আমরা বিশ্ব ব্যাংকের রিপোর্ট পড়েছি, যেখানে তারা সন্দেহ প্রকাশ করেছেন যে প্রায় ৬ কোটি লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারেন, এবং তারা বলেছেন যে একটা বিরাট সংখ্যক লোক এখনই দারিদ্র্য সীমার নিচে আছে। তো ৬ কোটি লোক যদি নিচে নেমে যায় এবং আগের যারা আছেন তারাও থাকেন, তাহলে দেশের প্রায় অর্ধেক লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। এরকম একটি আশঙ্কা প্রকাশ করা মানে কিন্তু এটা হেলায় ফেলায় দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রথম আলোতে পড়েছি গতকাল যে দেশের অর্থনীতির অবস্থা যতই দাবি করা হোক যে অনেক ভালো আছে, কিন্তু আসলে অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাটিকে আমরা বলতে পারি এক ধরনের স্ট্যাগফ্লেশন। অর্থনীতি স্ট্যাগনেন্ট হয়ে আছে, ইনফ্লেশন অব্যাহত আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না, বিনিয়োগ বাড়ছে না, আমদানি রপ্তানি স্থবির হয়ে গিয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এরকম একটি অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক, এই জন্য যে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী তরুণ, তারা এখনো কর্মজীবনে প্রবেশ করে নাই অথবা মাত্র কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত হয়েছে। আমরা যদি ২০২৪ সালের আন্দোলনের কথা চিন্তা করি, তাহলে দেখব ওই সময় যারা আন্দোলন করছিল তাদের মূল দাবি ছিল চাকরিতে বৈষম্যের অবসান। কেন? কারণ তারা ভাবছিল যে বৈষম্য তাদেরকে চাকরি পেতে দেবে না, তাদের চাকরির সুযোগ কমিয়ে দেবে। যেসব দেশে প্রচুর কর্মসংস্থান থাকে সেখানে কিন্তু বৈষম্য করা সম্ভব হয় না, এই কারণে যে যতটুকু চাহিদা ততটুকু চাকরি আছে, আপনি এক জায়গায় চাকরি না পেলে আরেক জায়গায় চাকরি পাবেন। ফলে উন্নত বিশ্বে কিন্তু আসলে ১-২% বেকারত্বকেই তারা অনেক বড় করে দেখে, যে দেশের ২% লোক বেকার, ৩% কর্মক্ষম জনতা বেকার, এটা তাদের কাছে অনেক কিছু। কিন্তু আপনি যদি ঢাকা শহরে দেখেন, প্রতিটি পাঠাওয়ের যে চালক এরা আসলে বেকার। এদের মোটরসাইকেলে করে সারাদিন এই কাজ করার কথা না। আমরা যদি অন্য জায়গায় বেকার জন্য তারা এই কাজটা করছে। হ্যাঁ, এবং স্বাস্থ্যগতভাবে চিন্তা করলে মোটরসাইকেল কিন্তু একটা কমিউটিং যানবাহন। মোটরসাইকেল করে আপনি অফিসে যাবেন, অফিস থেকে বাসায় আসবেন, অথবা মোটরসাইকেলে করে আপনি একটু বেড়াতে যাবেন, ওইখান থেকে বাসায় আসবেন। সারাদিন মোটরসাইকেল চালাবেন, এই জন্য মোটরসাইকেল তৈরি হয় না। কিন্তু এই যে দুই পাশে দিয়ে সারাদিন এইভাবে বসে যে তারা মোটরসাইকেল চালাচ্ছেন, এই কারণে তাদের কোমর ক্ষতিগ্রস্ত হচ্ছে, পা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি অনেক পুরুষ সারাদিন এই প্যান্ট পরা অবস্থায় থাকার কারণে তাদের যে যৌন জীবন ব্যাহত হচ্ছে, এবং এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এবং তারা যে সারাদিন রাস্তায় বসে আছেন রোদের মধ্যে, এই পরিমাণ রোদে তো আমাদের থাকার কথা না। সারাদিন হেলমেট পরে আছেন, সারাদিন তো হেলমেট পরে থাকার কথা না। তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে আসলে বেকারত্বের নমুনা। আপনি যত লোককে দেখবেন পাঠাও চালাচ্ছেন, ওনারা আসলে শখ করে আপনি অনেক দিকেই বলেছেন। এবং আরেকটা জায়গায় যান, রিক্সা যারা চালাচ্ছেন, রিক্সা চিরকালের বেকারত্বের চেহারা। রিক্সা কেউ শখ করে চালায় না। এখন মোটর লাগিয়ে দিয়েছে রিক্সাতে, এজন্য ভাবার কারণ নাই যে রিক্সা চালকের পেশাটা তারা খুব আনন্দের সঙ্গে বেছে নিয়েছে। ফলে এইটা দেখেন, একটা বেকারত্ব সবসময় বাংলাদেশে আছে,
এক ধরনের কাজ আছে যেটা দিয়ে আমরা বেকারত্বকে ঢেকে রাখি। হুম, কিন্তু এর বাইরে নতুন বিনিয়োগ হয়নি বলে নতুন চাকরি তৈরি হচ্ছে না। সরকারি এখন সবচেয়ে বড় এমপ্লয়ার এবং হুম। সেই সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরি সেটা ২ বছর ৩ বছর একবার হয়, কমপ্লিট হয়। এখন যেটা দিয়ে আপনি মাঝে একটু বলেছেন যে তো দেশে চাকরি নাই, হুম, ব্যবসা নাই, হুম, বিনিয়োগ নাই। বেসরকারি খাতে ঋণ প্রবাহ ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। হুম, গত ২০ বছরে এত কম ঋণ ব্যাংকগুলি সাধারণ মানুষকে দেয় নাই। এর মানে হচ্ছে মানুষ ঋণ নিচ্ছে না অথবা ঋণ নিতে পারছে না। শোধ হুম, করতে পারবে বলে ভাবছে না। ছোট ব্যবসাগুলি হুম। ঋণ নেওয়া বন্ধ করে দিয়েছে। কেন? হয় ছোট ব্যবসা মরে গিয়েছে অথবা ছোট ব্যবসা এত ছোট হয়ে গিয়েছে যে সে আ ঋণ অনে নেওয়ার অ কথা অনেক চিন্তা দিকে করতে মানে পারছে না। হতাশার চিত্র আছে। আপনি যে ২ টা তো বিষয় বললেন, এই যে একটা জিনিসগুলি বললাম, জি, এই ফাঁকে যেটি আমার কাছে সবচেয়ে দুঃখজনক মনে হয়, হুম, এর মধ্যে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন কি জানেন? উদ্যোক্তা হও। হুম। তো উদ্যোক্তা তো আপনি হবেন। কিভাবে হবেন? ১ম একটা বিনিয়োগ দরকার। বিনিয়োগ দরকার। সেই হুম, বিনিয়োগ আপনি কি করে পাবেন? আপনার তো ঋণের প্রোফাইলই তৈরি হয় নাই। হুম, তাহলে কি আপনি ক্ষুদ্র ঋণ নিতে যাবেন? ক্ষুদ্র ঋণের যে পরিমাণ সেটা দিয়ে আবার ছোট ব্যবসা করা যায় না। ক্ষুদ্র ঋণ মূলত কৃষি ব্যবসা বা ছোট্ট মুদির হুম। দোকান এরা নিলে পরে চলে। কিন্তু প্রকৃত অর্থে যেটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তারা কিন্তু ক্ষুদ্র ঋণে চলে না। ফলে এমন একটা অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে যেটা আমরা কখনো ভাবি নাই। এইজন্য যে একটা সরকার এসেছে যেই সরকারে অর্থনীতিবিদ আছেন সেই লেভেলের, হুম, কয়েকজন। হুম, আইনবিদ আছেন সেই লেভেলের, হুম, শিক্ষাবিদ আছেন সেই লেভেলের, পরিবেশবিদ আছেন সেই লেভেলের। হুম, মানে এরা সব বিখ্যাত, বিখ্যাত পুরস্কার প্রাপ্ত। খুবই। আবার কিছু লোক বিদেশ থেকে এসেছেন এরাও মানে সেই রকম। তাহলে আমাদের অবস্থা এরকম কেন? হ্যাঁ, কিন্তু কোনো জবাবদিহি নাই। ফলে সাধারণ মানুষ যে কোথাও গিয়ে বিক্ষোভ করবে, কোথাও গিয়ে বলবে আমি কষ্টে আছি, সে বলার জায়গাটা নাই। যদি এমপি থাকতো, চেয়ারম্যান থাকতো, কাউন্সিলর থাকতো, হুম, মেম্বার থাকতো, তাদেরকে গিয়ে বলতে পারত যে ভোট দিছি আপনারা কি করলেন? এখন সেই বলার লোকগুলা নাই কারণ স্থানীয় সরকার নাই। অহেতুক দোসর-টোসর এসব বলে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। নাই কেউ। তাহলে আমি আপনার কথাটাকে যদি সামারি করি তাহলে সব জায়গায় এক ধরনের হতাশার চিত্র আছে এবং সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক দিক থেকে, মানুষের জীবনযাপনের জায়গা থেকে। সেটি আমি জানতে চেয়েছিলাম। আমি একটু অন্য দিকে যেতে চাই। দ্রব্যমূল্য কিন্তু অনেক বেড়ে গিয়েছে। অনেক শীতের সবজি হ্যাঁ, আপনি দেখবেন যে এখন শীতের সবজির সময়। অনেক দাম ধরা-ছোঁয়ার হুম, বাইরে। হুম। মানুষ স কিনছে তারপরেও মানে কষ্ট করে কিনছে। কষ্ট করে কিনছে। মানে মানে ২ টো ফুলকপি খেতেও ১ টা খাচ্ছে। হুম, সবাই চাপের মধ্যে আছে। আমরা একটু অন্যদিকে যেতে চাই। আজকেরই ২ টো ইনসিডেন্ট এবং ২ টো বক্তব্য, ২ টো ঘটনা আমি সামনে আনতে চাই। একই দিনের ২ টি বক্তব্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ এর একটা অনুষ্ঠান ছিল। সেখানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, "নারীরা আগের চেয়ে চলাফেরা" এবং আমি তার বক্তব্য সরাসরি কোট করে পড়ছি, "আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তা কল্পনা করা যায় না।" এটা হচ্ছে তাঁর বক্তব্য। ঠিক একই দিন আরেকটি আ সভায় জামাতের আমির শফিকুর রহমান তিনি বলছেন যে, "জামাত ক্ষমতায় এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এমন কথা বলে ভয় দেখানো হচ্ছে। জামাত ক্ষমতায় গেলে কাউকেই জোর করবে না, অন্তত বোরকা পড়ার ক্ষেত্রে।" এই ধরনের। এবং তারপরে উনি আরো বক্তব্য রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সময়টাতে আমরা যে বাস্তবতা দেখছি, সংবাদপত্রের যে বাস্তবতা দেখেছি, তাতে আ এই সময়ে এসে জামাত এই বক্তব্যটা আসলে কি নির্বাচনের আগের কৌশলী কোনো বক্তব্য বলে মনে হয়? নাকি তারা আসলে মিন করে বলছে, আপনি আস্থা রাখতে পারেন? বাংলাদেশের রাজনীতির যে ধারা, যে গতি প্রকৃতি তাতে আমরা দেখেছি রাজনীতিবিদরা অনেক কথা নির্বাচনের আগে বলেন। নির্বাচনের পরে সেটা রাখেন না। আর যদি জামাত ইসলামের কথা বলেন, দলটি আগের চাইতে আরো ক্ষমতাশালী হয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু তাদের এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে এক ধরনের স্ববিরোধিতা তৈরি হয়েছে। তারা একদিকে বলছে যে তারা খুবই ধর্মীয়ভাবে আ মানে রুজু থেকে হুম, তারা চলবে। হুম, ধর্মীয় এক ধরনের শাসন প্রতিষ্ঠা করবে। আরেকদিকে বলছে যে কাউকে বাধ্য করবে না হিজাব হুম, পড়তে। তো আমরা তো এটা দেখার জন্য ভোট দিয়ে তাদেরকে আনতে হবে। হ্যাঁ, না আনা পর্যন্ত এই কথা সত্যই থাকবে। হ্যাঁ, কেননা ক্ষমতাও পায় নাই বুঝতেও পারছি না। কিন্তু তাদের দল যারা করেন, হুম। সেখানে কি কেউ চাইলে স্বেচ্ছায় বোরকা বিসর্জন দিতে পারেন কিনা? এই প্রশ্নটা তাদেরকে বা করতে হবে। তাদের পরিবারের। বা তাদের পরিবারের মানে হুম, তাদের দলীয় সদস্য হুম, যারা, তারা কি স্বেচ্ছায় কেউ এরকম হিজাব পরা বা না পরায় অ্যালাউড? আচ্ছা, এইটা আমাদেরকে প্রশ্ন করতে হবে। নিজের দলের মধ্যে উনি যদি বলে দেন যে হ্যাঁ, জামাত করলে বোরখা ইচ্ছামত পরা যাবে অথবা পরা যাবে না। আচ্ছা, ইসলামী ছাত্রী হুম। সংস্থা যে আছে তার মেম্বাররা ইচ্ছা অনুযায়ী বোরকা পড়বে অথবা পড়বে না। এটা যদি তারা বলতে পারেন, তাইলে আমি বিশ্বাস করব যে তারা সাধারণ জনগণকেও একই ধরনের স্বাধীনতা দিবেন।
ওকে। কিন্তু বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে এর আগে তারা যেটি বলেছিলেন যে ৫ ঘন্টা নারীরা কাজ করবে এবং তার মধ্যে দিয়ে হয়ে যাবে। তার উত্তরে নারী অধিকারের গতকালকে একটা অনুষ্ঠান ছিল। সেখানে যেটি বলা হয়েছিল যে সাধারণ নারীরাই তার আনসার দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে নিচে যে মন্তব্য করা যায়। তাদের বক্তব্য ছিল এটি হচ্ছে এক ধরনের ট্র্যাপ। তার মধ্যে দিয়ে তাদেরকে ভোট দিবে এবং সাধারণ নারীদের যে বক্তব্য। সাধারণ নারীরা কি এই ধরনের একটা জীবন চায় যেখানে তারা সমতা চাইছে এত বছর ধরে, যেখানে তারা সম অধিকার চাইছে, যেখানে তারা এক ধরনের সম্মান চাইছে সব জায়গা থেকে, বিশেষ করে অর্থনৈতিক সেখানে তারা হঠাৎ করে তাদের যে কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদেরকে ৫ ঘন্টা কাজ করতে বলে তাদেরকে বাড়ি পাঠানো হচ্ছে। এই কথা কি বলা হচ্ছে যে বাড়িতে গিয়ে তারা পায়ের উপর পা তুলে বসে থাকবে? এটা বলা হচ্ছে না। বলা হচ্ছে ৫ ঘন্টা অফিসে কাজ করে বাকি ৩ ঘন্টা গিয়ে সংসারের কাজগুলা করতে থাকো। তো সংসারের কাজগুলো যদি তারা করে তাহলে কি করলো? অফিসের কাজ বাদ দিয়ে সংসারে গিয়ে ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, রান্না করবে, বাচ্চা কোলে নিয়ে হাঁটবে, এগুলোই তো করবে। ঘরের কাজ কি আসলে? ঘর সাজাবে, নিজে সাজগোজ করে স্বামীর অপেক্ষায় বসে থাকবে। এইটা যে একটা সমাজ ব্যবস্থা ছিল না ব্যাপারটা তা না। আপনি যদি দেখেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েও আমেরিকাতে এক ধরনের স্কুল ছিল যে স্কুলগুলিতে ভালো ওয়াইফ হওয়া শেখানো হতো। কিভাবে ভালো স্ত্রী হবে? আচ্ছা, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতো যে আপনি ভালো স্ত্রী হলে আপনি কি করতে পারবেন, মানে পারবেন, কি শেখা উচিত। এটা কোথাকার? আমেরিকাতে, ইউএসএতে। এবং সেখানে বলা হতো তুমি রান্না শিখে নাও, তুমি সাজগোজ শিখে নাও, আচ্ছা, তুমি পোশাক আশাক বানানো শিখে নাও, এবং তুমি স্বামী বাড়িতে ফিরে এলে তাকে মাসাজ দেওয়া শিখে নাও, মানে হাত পা টিপে দেওয়া শিখে নাও। কিন্তু সভ্য দুনিয়াতে এই নিয়মগুলো আর টিকে নাই কেন? তারা উপলব্ধি করেছে যে নারীকে কাজের বাইরে রাখলে অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। নারীকে তার অধিকার না দিলে দেখা যায় যে নারীর যে স্বাভাবিক বিকাশ সেটা ব্যাহত হয় এবং এক ধরনের সামাজিক অশান্তিও তৈরি হয়। বিশেষ করে জনসংখ্যা বেড়ে গেলে এটা আসলে আরো কঠিন হয়ে যায়। অল্প জনসংখ্যার দেশে নারীরা বাড়ির কাজ করলো, বা ওইখানে প্রচুর চাকরি আছে, অন্যান্য কিছু আছে, এটা একটা হতে পারে। কিন্তু আমাদের মতো দেশে নারীকে শ্রমের বাইরে রাখা আসলে আমাদের পক্ষে সম্ভব না। প্রায় অর্ধেক। প্রথমত কয়জন নারী চাকরি করে? আমাদের বাংলাদেশে অধিকাংশ নারী কিন্তু সাংসারিক কাজ করেন আর কৃষি কাজ করেন। আমাদের নারীর কিন্তু গ্রামীণ নারীর কৃষিকাজে অংশগ্রহণ অনেক বেশি। তারা দেখবেন ধান শুকানো, ধান মাড়াই করা, ধানের যত্ন করা, ধান থেকে ঢেকিতে চাল তৈরি করা, যদিও কমে গিয়েছে এটা। তারপরে এই যে চালের গুঁড়া তৈরি করা, মানে নানান কিছু, এবং এই যে সবজি সংরক্ষণ করা, এগুলি তারা করেন। এমনকি গরুকে খাওয়ানো, ছাগলকে খাওয়ানো, আয়মা আমিনা তরা করি না, এই আমিনা বহু বছর ধরেই ছিল। হ্যাঁ, গরুটাকে বাড়িতে আনে। হ্যাঁ, মহেশ কি আসলে সেটাই, তাই না? আমাদেরই গল্প। বাড়ির গরু ছাগল মুরগির যত্ন করে, আপনি এটা দেখবেন। তো তাহলে এই নারীরা কি করে 8 ঘন্টা 5 ঘন্টা হিসাব করবে? সম্ভব না। তাহলে উনি কাদেরকে বলেছেন? যারা চাকরি করে, শিক্ষিত নারী, যারা অফিসে যায়। 5 ঘন্টা 8 ঘন্টা হিসাব কার? এই মুহূর্তে চাকরি করেন যারা। তো শিক্ষিত নারীদেরকে ওনারা চাকরি করতে দিবেন না, তাই না? 5 ঘন্টা করবেন, বাকি টাইম সেই শিক্ষিত নারী কি করবে? ওই আমেরিকার ওই সময় ফেরত যাবে যখন কিনা বাড়ি এলে সেজেগুজে বসে থাকতে হয়। অথবা তারা কি করবে? আবার বলেছে রানী হবে। তো রানী হয়ে কি ওই যে লেডিস ক্লাবে গিয়ে বসে থাকবে? মানে কি করবে আসলে? তো এইগুলা আসলে আমি মনে করি যে এগুলা তাদের একটা ভুল পলিসি, এবং এটা যদি তারা বলেও থাকেন, কোন শিক্ষিত নারী এইটা শুনে তাদেরকে ভোট দিবেন এটা ভাবা আমি মনে করি না। যদি দেন তাহলে আমাদের বুঝতে হবে যে নারীদের সত্যি মাথার মধ্যে গন্ডগোল হচ্ছে। আমি একটু আজকের আরেকটা খবরে যেতে চাই, সেটা হচ্ছে একই সঙ্গে ৮২৬ জন বিচারকের পদোন্নতি হয়েছে ৩টা লেয়ারে, কিন্তু সেই সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি, ৮২৬ জন। ৬৪ জেলার আপনি জানেন এর আগে যে এসপি নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে, কিন্তু এর আগে ৬৪ জেলা এসপি নিয়োগের যে প্রক্রিয়া সেটা হচ্ছিল কিভাবে হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত লটারির মাধ্যমে এটি নিয়োগ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে প্রথমত একসঙ্গে যে ৮২৬ জন বিচারকের পদোন্নতি, এটা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে মনে করা হচ্ছে এখন, এটা আসলে কোনো গুরুত্ব বহন করে কিনা? অবশ্যই গুরুত্ব বহন করে। এই পদোন্নতিগুলি তাদেরকে দিয়ে এমন একটি পজিশনে নিয়ে যাওয়া হচ্ছে যেসব পজিশনে গেলে হয়তো তারা নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন, হতে পারে। এই পজিশনিং গুলি যে লটারির মাধ্যমে করা হলো, এটা সম্পূর্ণভাবে মেধার অপমান। আপনি মেধার ভিত্তিতে বা প্রয়োজনের ভিত্তিতে তাদেরকে নিয়োগ না দিয়ে কোনো বিচার বিবেচনা ছাড়া দৈব চয়নে ছেড়ে দিলেন, যার যেখানে নাম উঠে। একজন অত্যন্ত শক্তিশালী কর্মকর্তার হয়তো ঢাকাতে প্রয়োজন, উনি এখন খাগড়াছড়িতে চলে গিয়েছেন।
আর হয়তো এমন একজন শক্তিশালী কর্মকর্তা হয়তো রাঙামাটিতে প্রয়োজন, তিনি এখন বাগেরহাটে চলে গেছেন, তাই না? কারণ কারণ এই কাজটা করা হচ্ছে কিভাবে? লটারির মাধ্যমে এই কাজটা করা হচ্ছে। আমি মনে করি আরো একটি অন্যায়, সেটি হচ্ছে সরকার এসিআর সাইন করে। সরকার প্রতি বছর কর্মকর্তা কর্মচারীদের মেধা, যোগ্যতা, কাজের ক্ষমতা এগুলিকে তারা পরীক্ষা করে। সেই সব বাদ দিয়ে কি করলো? লটারি। তাহলে আসেন সবকিছু লটারি করি। আচ্ছা, তাই না? যোগ্যতার বিচার যদি নাই করবেন, তাহলে আসেন বাকি জিনিসপত্রগুলো লটারি করি। যত প্রার্থী আছে সবাইকে ফেলে দেই লটারির মধ্যে। লটারি করে যার নাম উঠবে সংসদে, যে আসনে লটারি করে যার নাম উঠবে তাকে দিয়ে দেই। দৈব চয়ন, তাই না? এখানে আরেকটি বিষয়, প্রকৃতির নির্বাচন, এখানে দুটো বিষয় তারা, এগুলা অন্যায়। এগুলা জুলাই বিপ্লবের বিরুদ্ধে কাজ। জুলাই বিপ্লব বলেছিল মেধা যাচাই হবে, মেধার ভিত্তিতে সবকিছু হবে। ওনারা কি করলেন? ওই লটারিতে একটা গাধার নাম থাকলে গাধাও চলে যেত। এখানে একটা বিষয় তারা উল্লেখ করেছেন, সেটা উল্লেখ করা দরকার। সেটা হচ্ছে 25 এবং 27তম বিসিএস এর ক্যাডারদের মধ্যে 64 জেলায় নিয়োগ দেওয়া হচ্ছে, যারা, এখানে কয়েকটা ক্যাটাগরি বলা হচ্ছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুগত নয়, 1, 2 হচ্ছে কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, নিরপেক্ষতা রয়েছে, এবং এই সময় কর্মক্ষম। তাদের অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, অন্তত 3টি নির্বাচনে তাদের অংশগ্রহণের মানে ছিল না, মানে সুযোগ ছিল না। এই পুরো জিনিসটাই, পুরো ব্যাপারটাকে আরো বিতর্কিত করেছে। এই জন্য যে যারা নির্বাচনে অংশ নিয়েছিল সকলেই খারাপ ছিল, আচ্ছা ধরে নিলাম খারাপ ছিল, এই মুহূর্তে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ নিরপেক্ষ নাই। অঙ্কের বিচারে এটা অসম্ভব। আর কে কার সঙ্গে সম্পৃক্ত ছিল, এটা কোন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে? গোয়েন্দা তথ্য। এই গোয়েন্দারা তো আগেও তথ্য দিয়েছিল, আগে সরকারকেও। সব গোয়েন্দা বদল করে দিয়েছেন। এখনকার গোয়েন্দারা কি সব আওয়ামী লীগ কেউ করে না, সবাই বিএনপি আর জাসদ করে, অর্থাৎ মানে জামাত করে, তাই কি? এগুলা হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে মেধার জায়গা থেকে সরিয়ে নিয়ে আবারও ওই পক্ষপাত কোটা ওই জায়গাতে চলে যাওয়া। সরকারি চাকরি যারা করছেন, চাকরিতে যদি তারা থাকেন, সকলের অধিকার আছে লটারিতে যাওয়ার। আচ্ছা, সকলের অধিকার আছে পদায়িত হওয়ার। আপনি কিছু লোককে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদ দিচ্ছেন, এটা সরকারি চাকরির রীতিবিরুদ্ধ। এটা আপনি করতে পারেন না। আপনি শুধুমাত্র মেধা এবং যোগ্যতার ভিত্তি হিসাব করবেন, বাকি কোনোটা না। তাহলে এটা কি এরকম হয়ে দাঁড়াচ্ছে যে নির্বাচনের যে স্বচ্ছতার একটা ধাপ হিসেবে এটাও প্রথম অবস্থাতেই তারা একটা, নির্বাচনের স্বচ্ছতা তো তখনই প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সিটিং উপদেষ্টা বসে আছেন এখনো পদে এবং বলছেন আমি নির্বাচন করব। উনি একেবারে শেষ দিন পর্যন্ত সরকারি থেকে সরকারের সুবিধা কাজে লাগিয়ে নিজের ইমেজ বৃদ্ধি করছেন। এই ছেলে উপদেষ্টা না হলে পরে সে কি এই বলতে পারতো যে আমি ইলেকশন করব? তার পদে হয়তো ওই যে রিক্সাওয়ালা ও গিয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো। কিন্তু এখন তো তার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। সে যে পার্টিতে যাক, একজন সিটিং উপদেষ্টা হিসেবে সে সেখানে প্রবেশ করছে। এটা তো সে পারে না, অবশ্যই পারে না, মানে উচিত না, কিন্তু করবে। এবং শেষ দিন পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত পদে থাকা যায় থাকবে সরকারে, তারপরে পদত্যাগ করে গিয়ে নির্বাচন করবে। নির্বাচন তো এইভাবেই প্রশ্নবিদ্ধ, সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ। যদি তত্ত্বাবধায়ক সরকার যারা, তাদের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নেবে কোন হিসাবে? এটা নিয়ে কারণ নিরপেক্ষতার একটা শর্তই হচ্ছে তত্ত্বাবধায়কের উপদেষ্টারা কেউ নির্বাচন করবে না। তাহলে একই শর্তে এই সরকারের উপরে থাকা উচিত, তা না হলে এই সরকার অনিরপেক্ষ। কিন্তু তত্ত্বাবধায়ক আর এই সরকার নিয়ে তো অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটি বিষয় আপনি আনতে চাই, আপনি যেহেতু তুললেননি, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে বন্দরের সিদ্ধান্ত নেওয়া এবং এলডিসির উত্তরণের বিষয়ে এখতিয়ার সরকারের নেই বলে ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেছেন একদিন আগে। কিন্তু এক পরের দিনে আমরা দেখলাম আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন, এখন তিনি বলছেন রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে সেই সিদ্ধান্ত নিতে পারে। উল্টো মতামত। না, আমি মনে করি তারেক রহমানের কথাটা অনেক বেশি যুক্তিসঙ্গত। কেন? বর্তমান সরকার সব সিদ্ধান্ত নিতে পারে না। বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা করতে পারে? বড় প্রশ্ন। পারে না। বর্তমান সরকার চাইলে সংবিধান বদল করতে পারে? পারে না। তাদের তো পরের সরকারের পারে না, এখতিয়ার নাই, সংসদ ছাড়া পারে না। অনির্বাচিত কেউ সংবিধান বদলাতে পারে না। বর্তমান সরকার কোন সাংবিধানিক আদেশ জারি করতে পারে যে আদেশ সংসদে না পাঠিয়ে কার্যকর হবে? পারে না। বর্তমান সরকারকে চাইলে, যাক আমি আর না যাই, অনেক আছে, আমি একটার পর একটা বলতে পারবো। এবার আসেন আমরা এই বিষয়টিকে বিবেচনা করি। এলডিসিতে উত্তরণের যে বিষয়টি, এটি কিন্তু ব্যবসায়ীরা দাবি করেছেন যে এলডিসিতে উত্তরণ পেছানো দরকার, এই কারণে যে
উত্তরণের জন্য প্রকৃত অর্থে প্রস্তুত হই নাই। কাগজে কলমে অনেকখানি এগিয়ে গেলেও আমাদের অর্থনীতি এলডিসিতে উত্তরণের জন্য প্রকৃত অর্থে প্রস্তুত হয় নাই। কারণ আমাদের অর্থনীতি খুবই শ্যাম্বল একটা মানে একটা একটা মানে আমি বলবো যে অগোছালো অবস্থায় আছে। এই অগোছালো করার দায়-দায়িত্ব আপনি বিগত সরকারকে দিতে পারেন। কিন্তু এটাকে গোছালো করার কোনো কৃতিত্ব আপনি বর্তমান সরকারকে দিতে পারেন না। তারা পারে নাই করতে এটাকে। কিছুই গোছাতে পারে নাই। তো তাহলে একটা অগোছালো অর্থনীতি নিয়ে এলডিসিতে উত্তরণ আদৌ আমাদের পক্ষে উচিত কিনা? গার্মেন্টস ফ্যাক্টরি যে বন্ধ হয়েছে এটা কেউ স্বীকার করুক আর না করুক হয়েছে। বাংলাদেশে প্রচুর ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে গেছে, কেউ স্বীকার করুক আর না করুক এটা হয়েছে। বাংলাদেশ যদি অর্থনীতিতে এগিয়েই যাবে তাহলে বিনিয়োগ কেন স্থবির? আমি শুরুতে যেটা বলেছিলাম, কেন লোকজন ঋণ নিচ্ছে না বা ব্যাংক ঋণ দিতে পারছে না? তার মানে বাংলাদেশ অর্থনীতি সামনের দিকে এগুচ্ছে না। তাহলে এই অবস্থায় আমরা যদি এলডিসিতে উত্তরিত হয়ে যাই তাহলে আমাদের কি হবে? আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের যে পারস্পরিক ট্যারিফ সেটা বদলে যাবে, অর্থাৎ আমাদের আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক ভিন্নভাবে হবে। আমরা বহু দেশ থেকে অনেক সুবিধা পেয়ে জিনিস আমদানি করি, বহু দেশে আমরা সুবিধা নিয়ে জিনিস রপ্তানি করি। এই জিনিসগুলি ভিন্নভাবে হবে। আমাদের এখানে প্রচুর ল অ্যাপ্লাইড হবে, যার কারণে ওষুধের দাম বাড়বে, বিভিন্ন পেটেন্টেড যে প্রোডাক্ট আছে সেগুলোর দাম বাড়বে। আমাদের এখান থেকে বহু জিনিসের রয়্যালটি দিতে হবে, অনেক কিছু বদলে যাবে। হ্যাঁ, এবং এই যে বদলে যাওয়ার বিষয়গুলি, এইগুলিকে নেওয়ার মতো অবকাঠামো আমাদের এখানে প্রস্তুত হয়েছে। তাহলে এলডিসিতে যাওয়া অনেক দূর পিছিয়ে আছে আমাদের জন্য। বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্প এখনো এলডিসিতে উত্তরণের পরে যে অভিঘাত সেটা মোকাবেলা করার জন্য তৈরি না, অথচ গার্মেন্টসই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়ের উৎস। আরো ব্যাপার রয়েছে, আমরা যে বিভিন্ন দেশের সুবিধা নিয়ে শ্রমিক রপ্তানি করি, এই সুবিধা কিন্তু কমে যেতে শুরু করবে। আমরা জানি কিনা মানে আপনারা অনেকেই হয়তো জানেন কিনা আমি জানি না, 2031 সালের মধ্যে এখন সৌদি আরবের যিনি শাসন করছেন তিনি এবং সৌদি আরবের পরিকল্পনা রয়েছে তারা তাদের ওইখানে বিদেশি যে কর্মচারী সেটা কমিয়ে আনবে এবং বহু কাজ তারা নিজেরা করবে এবং এখানে তো বহু ব্যবসা তারা বন্ধ করে দিবে। যে ছোট ব্যবসাগুলি এখন আমাদের বাংলাদেশের মানুষেরা করে, এগুলি বহু ব্যবসা বন্ধ হয়ে যাবে, বহু চাকরি চলে যাবে এবং একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী 2031 সালের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে। মানে যারা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সৌদি আরবে বিশেষ করে, কারণ সৌদি আরবের অর্থনীতি একটা ট্রানজিশনাল পর্যায়ে আছে এবং ওই জায়গাতে তারা চেষ্টা করছে যে পরিবর্তন আনার। এই জন্য সার্ভিস ইন্ডাস্ট্রি তারা ওপেন করছে। সৌদি আরবে মেয়েরা গাড়ি চালাতে পারতো না, এখন গাড়ি চালাচ্ছে, কারণ তারা মনে করেছে যে উবার ড্রাইভার হওয়া কিংবা ট্যাক্সি ড্রাইভার হওয়া এই জন্য তাদের লোক দরকার। এখন সৌদি আরবের ছেলেরা বা মেয়েরা মিলেও এই পরিমাণ উবারের ড্রাইভারের চাহিদা মেটানো সম্ভব না, যে কারণে তারা মেয়েদেরকে ড্রাইভিং ছেড়ে দিয়েছে। অর্থাৎ অনেক রকম পরিবর্তন। আপনি নিশ্চয়ই জানেন সিনেমা হল খুলে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন টুরিস্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে এখন তারা। হ্যাঁ, এবং তারা রিলিজিয়াস ট্যুরিজম, এই যে হজ ওমরা, এইটার পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে যাতে করে আরো বেশি সংখ্যক মানুষ হজ করতে পারে, কারণ এটা তাদের একটা আয়ের উৎস। ফলে আপনি চিন্তা করে দেখেন, যে জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে এরকম একটা দেশ সৌদি আরব, সেখান থেকে রেমিটেন্স আসা 2029 থেকে কমতে শুরু করবে বা 30 সাল থেকে। এবং আরো বিষয় হচ্ছে ওইখানে রোহিঙ্গারা গিয়ে বসে আছে। এরা কোথায় ফিরবে? এদেরকে আমরা বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করেছি, তারা তো বাংলাদেশে ফিরবে। এই ফেরানোর জন্যই সৌদি আরব আমাদেরকে বলেছিল 3 লাখ পাসপোর্ট ইস্যু করো, রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিতে হবে, কারণ এরা তখন এদেরকে বাংলাদেশ হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিবে, পুশব্যাক করতে হবে না। এই যে অবস্থাটা, এর মধ্যে কি আসলে এলডিসিতে যাওয়া সম্ভব? এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে একটি নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়ে। এইটা তো তাদের এই একটা লাইনই বলেছেন আপনি, একটি অংশ বলেছেন সেটা হচ্ছে এলডিসিতে উত্তরণ হলে কি কি অভিঘাতগুলো যেতে পারে, কিন্তু আরো অনেক কিছু আছে। তার থেকে আমার মনে হয় আরো বেশি আমরা বই পাই, জানেন না, পড়ার বই পাই বিদেশ থেকে আসে ভর্তুকিতে, এটা টোটালি বন্ধ হয়ে যাবে। এখনই আমরা নীলক্ষেতে গিয়ে বই কপি করি, তখন আরো বই কপি করতে হবে। আমাদের আরেকটি প্রশ্ন ছিল তার মধ্যে, সেটা হচ্ছে বন্দর নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সেগুলো ডিসক্লোজার হবে নাকি নন ডিসক্লোজার হবে শর্তগুলো, আর হচ্ছে বন্দর নিয়ে সিদ্ধান্ত এই সরকার নিতে পারে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, কিন্তু নন ডিসক্লোজারটা কিভাবে ডিসক্লোজড হয় সবাই এটা দেখবে না, কিন্তু জনগণের পক্ষ হয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটা পরীক্ষা করবে। আচ্ছা, মনে করেন এই অফিসে 100 জন লোক আছে, 100 জন আপনাকে বলল আমার সঙ্গে একটা চুক্তি করতে, তাদের পক্ষ হয়ে চুক্তিটা আপনি দেখবেন, মানে একজন তিনি প্রতিনিধি হিসেবে আসলেন, তাহলে আপনি ওই 100 জনের চোখ। সেরকম বাংলাদেশে 18 কোটি লোকের চোখ হচ্ছে সংসদ, সংসদের মধ্যে মন্ত্রিসভা, মন্ত্রিসভা এবং সংসদ মিলে এই চুক্তি মুসাবিদা করবে, তারা দেখবে, এবং যদি এটা গোপনীয় রাখতেও হয় এটা সংসদীয় কমিটিতে আলাপ করবে, অর্থাৎ আমাদের হয়ে কিছু লোক এটা পরীক্ষা করলেন, তাহলে জনগণ জানলো, ওটা হচ্ছে জনগণের জানার পথ। কেন এই যে জানলো, আমাদেরকে বললো না, কিন্তু এই চুক্তি নিয়ে যদি কোনো গড়বড় হয় জনগণ তখন এদের কাছে জবাবদিহিতা চাইতে পারবে
যে তোমাকে আমি ভোট দিয়েছি, তোমার দলকে সমর্থন করেছি, তুমি থাকতে এই চুক্তি তুমি কি করে স্বাক্ষর করেছো, তখন ওই দল ক্ষমতা থেকে চলেও যাইতে পারে, জবাবদিহিতা করবে। আপনি বলেন তো এই চুক্তি স্বাক্ষর করার পরে আমরা বিডার চেয়ারম্যানকে কোথায় পাবো, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কোথায় পাবো, আমরা এই আইন উপদেষ্টাকে কোথায় পাবো? তারা তো চলে যাবেন, তারা যার যার কাজ করবেন। আসিফ নজরুল ভাই আবার পড়াবেন, বিডার চেয়ারম্যান তো বাংলাদেশের নাগরিকই না, উনি বিদেশে চলে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আগে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতেন, সারা দুনিয়ার দারিদ্র দূর করছিলেন, যদিও তার শাসনামলে আমাদের দারিদ্র বাড়ছে, কিন্তু উনি বলেছিলেন যে দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন। আমার মনে আছে 2006-07 সালে উনি যখন প্রথম আলোতে বিরাট ছাপা হয়েছিল যে এই 2020 পার হওয়ার আগেই জাদুঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো 2025, উনি বাংলাদেশের উপদেষ্টা, বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের দারিদ্র বেড়েছে এবং আরো বাড়বে। কিন্তু আপনি যা যা বললেন সেই সবগুলো আইনগত এবং বিধিগত, আমি আরেকটা ছোট্ট কথা বলি, এই সরকারের কিছু কিছু দায়িত্বশীল লোক বলেছেন 3-0 বাস্তবায়ন করবেন তারা। 3-0 একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি, আমাদের হয়ে সরকার 3-0 বাস্তবায়ন করবেন কি করবেন না এটার ম্যান্ডেট তো ভোটের মাধ্যমে নিতে হবে। একজন ব্যক্তির পরিকল্পনা আমরা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করব কি করব না, এইটার অধিকার কোত্থেকে পেয়েছেন তারা? It is not a tested theory. প্রশ্ন অনেকগুলোই উঠে যাচ্ছে। এই জন্য আমি বলেছি সরকার সব সিদ্ধান্ত এই সরকার নিতে পারে না। অ্যাটর্নি জেনারেল সাহেব বলে থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ওনাকে এইটা রাজনৈতিক স্পিরিট দিয়েও বিবেচনা করতে হবে। উনি নিজেও বলেছেন আমি ইলেকশন করব। হ্যাঁ, উনি নিজেও কিন্তু ওই দলে আছেন, শেষ দিন পর্যন্ত সরকারের মানে অ্যাটর্নি জেনারেল পদে থাকবেন এবং পরে নির্বাচন করবেন। আমরা একটু আরেকটি প্রসঙ্গে আসতে চাই, যে শেখ হাসিনাকে ফেরত যে দিল্লিকে যে চিঠি দেওয়া হয়েছে তার জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বক্তব্য দিয়েছেন, প্রেসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে সেই চিঠির জবাব পাওয়া যায়নি। আমার প্রশ্নটা হচ্ছে, এর আগেও এরকম চিঠি পাঠানো হয়েছিল, আসলে এই চিঠির জবাব আসলে কবে আসবে, নাকি জবাব আসবে না জেনেও বা জবাবটা কি হবে সেটা জেনেও আসলে চিঠি পাঠালেই যে আপনার প্রতিপক্ষ চিঠির উত্তর দেবে এটা ভাবার কোনো কারণ নেই, এবং আপনার উত্তর পেলেও সেটা আপনার মনোভূত হবে এটা ভাবার কারণ। কিন্তু যে চিঠি আমরা আশা করেছিলাম সেটি হচ্ছে আমাদের এখান থেকে মানুষের অর্থ লুট করে ওই দেশে গিয়ে আধার কার্ড নিয়ে মুসলিম নামে পাসপোর্ট বার করে পিকে হালদার এবং তার পরিবার শত শত বিঘা জমি কিনেছে। আমরা আশা করেছিলাম একটা চিঠি অন্তত যাবে পিকে হালদারকে এই দেশে এনে বিচার করার জন্য, অন্তত অর্থগুলি খুঁজে বের করে তার এই অর্থ প্রত্যার্পণের জন্য। এই চিঠিটা কি সরকার দিয়েছেন? এটা আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা, এই চিঠিটা দিলে তো একটা উত্তর আসতো নিশ্চয়ই। এটা কি দিয়েছেন? ইন্টারপোলে নাম তুলে দেওয়া হয়েছে বহু রাজনৈতিক লোকের। ইন্টারপোলে কি পিকে হালদারের নাম আছে? এই অর্থ লুট করে সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়ে বহু মানুষের রিটায়ারমেন্টের টাকা, বহু মানুষের চিকিৎসার টাকা, বহু মানুষের শেষ সঞ্চয়, বহু মানুষের অসুস্থ সন্তানের জন্য রেখে যাওয়া ওসিয়ত করা টাকা, এইগুলি 1% বেশি সুদ পাওয়া যায় বলে মানুষ লিজিং কোম্পানিতে রেখেছিল। 1% বেশি সুদ তো সরকারি দেওয়ার অনুমতি দিয়েছে তাদেরকে। 1% 2% পর্যন্ত সরকারি অনুমতি নিয়েই দেওয়া হয়েছে। সরকারি তাদেরকে বাড়তি এই সুদটা দেওয়ার অনুমতি দিয়েছে। যাদের অর্থ প্রয়োজন তারা সেখানে রেখেছেন। এখন আমরা শুনতে পাচ্ছি এই সরকারের কিছু লোক বলেছেন বাড়তি সুদের জন্য তারা লোভ করেছে। বাড়তি সুদের লোভ দেখানোর অনুমতি তো সরকারই দিয়েছে। হ্যাঁ, লোভ তো সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে না। তারা কি আইনের বাইরে দিয়েছিলেন এটা? না। এই যে 10% যদি ব্যাংক দেয়, তারা দিয়েছিলেন 11%, 11.5%। এটাকে অনুমতি ছাড়া দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের। তাহলে এই বাড়তি লোভ দেখানোর পারমিশন দিয়ে এখন বলছেন যারা ওখানে টাকা রেখেছে তারা লোভ করেছে। এই জন্যই বাংলাদেশের মানুষ খারাপ আছে, এই জন্যই বাংলাদেশের মানুষ ভালো নাই। শুরু যেটা এখান থেকে করেছিলাম। হ্যাঁ, এই জন্যই, কারণ মুখে জনগণের কথা বলে, ফ্যাসিস্ট ঠেকানোর জন্য, ফ্যাসিস্ট বাহিনীকে ঠেকানোর জন্য সাথে জনতাকে নিয়ে সব চক্রান্ত মানে ও একেবারে প্রতিরোধ করে দিবে, এইরকম বক্তব্য আমরা এই সরকারের মধ্যে লোকজনের দেখেছি। কিন্তু জনগণ যে তাদের প্রাপ্য টাকা পয়সা ফেরত পাচ্ছে না, সেটার জন্য পিকে হালদারকে ফেরত দিবে, এইটা আনার কোনো ব্যবস্থা। আপনি পিকে হালদারের যে প্রশ্নটা তুলেছেন তার মানে কি আমরা মানে আপনার এই এরকম ধরে নিয়ে যায় যে আসলে এটা জেনেই তারা এরকম একটা চিঠি লিখছে এবং এটা হচ্ছে একটু খানিকটা লোক দেখানো, এরকম মতামত অনেকে লিখছে? যেটা আমাদের এখানে কেউ যদি সাজাপ্রাপ্ত হন, এটা তো নিয়ম, আমরা তাকে আমরা চাইবো, আমরা তাকে ফেরত চাইবো না কেন? আমাদের নিয়ম অনুযায়ী সকলকে ফেরত চাওয়া উচিত। আমার প্রশ্ন এইটাই যে পিকে হালদারকে ফেরত চেয়েছে কিনা। আচ্ছা, আমার মনে হয় সকলকেই তো চাইতে হবে। হ্যাঁ, সকলকে চাইতে হবে। আমরা আর পিকে হালদারের বিরুদ্ধে বিরাট অভিযোগ, জনগণের টাকা লুটের অভিযোগ। হ্যাঁ, অনেক বড় অভিযোগ অবশ্যই। পিকে হালদার কি
বিগত প্রধানমন্ত্রীর চেয়েও শক্তিশালী ব্যক্তি যে তাকে ফেরত আনা যাচ্ছে না। আচ্ছা। আর সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছে যে চিঠি এবং সে বুয়েটের ছাত্র। পিকে হালদার। হ্যাঁ, বুয়েটে পড়াশোনা করেছে। তার সাথে যুক্ত ছিল এরকম একাধিক প্রকৌশলী ছিল। অর্থাৎ মানে খালি ডাক্তারদের গালি দেন না। আমরা যে জিনিসটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া, আমি শুনেছি, আমি শিওর না, আমি শুনেছি সে বুয়েটের ছাত্র। আচ্ছা, সরকারি চিঠি এরকম নানা বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আসলে কোন বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা বা না আনার বিষয়, আচ্ছা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় ছিল সেটা নির্ভর করছে না শেখ হাসিনা? বৃহৎ রাষ্ট্র কখনো কোনো ব্যক্তির সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় না। আচ্ছা, বৃহৎ রাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে গুরুত্ব দেয়। ওকে। ফলে বৃহৎ রাষ্ট্রের পরিকল্পনা কি এটা সে ঠিক করে, এবং তার প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক কি হবে এটা সে ঠিক করে। আপনি আমেরিকার সাথে মেক্সিকোর যদি তুলনা করেন কিংবা ক্যানাডার, আপনি দেখবেন আমেরিকায় আসলে টার্মস ডিকটেট করে। ফলে বৃহৎ রাষ্ট্র যদি কাউকে ফেরত দেয় অথবা না দেয়, এটা এই জন্য করবে না যে সে কাউকে খুব ভালোবাসে, সে তার নিজের রাষ্ট্রকে ভালোবাসে, তার নিজের দেশকে ভালোবাসে। সেই জন্য সে সিদ্ধান্ত নেবে কিসে তার উপকার, কিসে তার উপকার নেই, তার স্বার্থের বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত। হ্যাঁ, বড় রাষ্ট্র সবসময় নিজের স্বার্থ বিবেচনা করে, কারণ সব রাষ্ট্রই করার কথা, কিন্তু ছোট রাষ্ট্রগুলি অনেক সময় পারে না, চাপের মুখে, এইটা সেটা নানান কারণে। অনেক সময় শিখণ্ডী সরকার থাকে, লেন্দুব দর্জি থাকে, তাই না, এরকম থাকে। কিন্তু এর বাইরে যদি আপনি চিন্তা করেন, বড় রাষ্ট্রগুলি সাধারণত তার নিজের স্বার্থ বিবেচনা করে, কারণ বৃহৎ রাষ্ট্র নিয়ন্ত্রণ করা খুব কঠিন, অনেক লোক তো, অনেক জবাবদিহিতা। ফলে তাদের পক্ষে কোনো ব্যক্তিকে ভালোবেসে রাষ্ট্রকে বিপন্ন করার কোনো সুযোগ থাকে না। আমরা আলোচনা শেষের দিকে আপনি অর্থনৈতিক, রাজনৈতিক নানা দিকেরই পর্যবেক্ষণ করেন, আপনার কাছে একটা প্রেডিকশন চাইবো। এটা মানে যদি আপনার মনে হয় করতে পারেন, সেটি হচ্ছে যে আপনার শেখ হাসিনাকে ফেরত নেওয়ার যে উদ্যোগ, কথাবার্তা, এটা হচ্ছে অন্য কিছুকে থেকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলে মনে হচ্ছে গণমাধ্যমে যেভাবে আসছে বিষয়গুলো। আপনার মনে হয় কিনা যে তাকে ফেরত আনা সম্ভব হবে? তাকে ফেরত আনা সম্ভব অথবা অসম্ভব এইটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে এই সরকার তাকে ফেরত আনতে পারবে না। এইসব মানে অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, পারবে না। তারা এটা জানে। আচ্ছা, তারা এটা জেনেই তারা এই উদ্যোগগুলো নিচ্ছে। জেনেই এটা করেছে তারা, এবং এই জন্যই এরকম চিঠিপত্র লিখছে। ফেরত আনা সম্ভব যদি তারা মনে করতো, তাহলে বহু আগে থেকে তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করতো, শত্রুতা তৈরি করতো না, কূটনৈতিক ভাষায় কথা বলতো। মুরগির গলা, ছাগলের গলা, গরুর গলা, এইসব গলা বিশেষজ্ঞ, ইএনটি বিশেষজ্ঞ হতো না। আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখা উচিত। এগুলা পররাষ্ট্রনীতির ফেইলিওর, এগুলা পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা। পররাষ্ট্রনীতি কখনোই ব্যক্তি আবেগ, জনগণের আবেগ এগুলাকে গুরুত্ব দেয় না। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় আর আইন মন্ত্রণালয়, এই দুইটা সবসময় চলে হচ্ছে প্রকৃত যে চাহিদা সেটা বিবেচনায় নিয়ে। আমি মনে মনে ভাবতেই পারি, আমি মনে করেন একটা অশিক্ষিত লোক এবং আমার আশেপাশে 500 অশিক্ষিত লোক, হাতে গুলতি আছে, আমি ভাবতে পারি গুলতি দিয়ে আমি যুদ্ধ করব, কিন্তু আমার পররাষ্ট্র মন্ত্রণালয় কি রাজি হবে এই একটা ঝগড়া লাগাতে? হবে না। আমাকে সে বুঝাবে গুলতি দিয়ে ভাই জিততে পারবি না। কিন্তু যদি গুলতি হাতে বলে যে আমি মুরগির গলা গেলাম, আমি তো এটা বললে তো হবে না। তো সেই জন্য আমি মনে করি যে পররাষ্ট্র আনতে পারলে এটা আরো আগে থেকে চেষ্টা করতে। এই চিঠি বহু আগে দিত, বিচারের আগে দিত, আরো দিত 5-10 বার দিত। এবং আপনি যেটা বলছেন ভাষাটা আসলে বরং দেখেন, আমি এইভাবে না বলি, আমি একটু অন্যভাবে বলি যে মৃত্যুদণ্ড বহু আন্তর্জাতিক সংস্থা অ্যালাউ করে না, সমালোচনা করে। ফলে এখন বরং সুযোগ তৈরি হয়েছে দেশে তাকে ফেরত না পাঠানোর। হ্যাঁ, কিন্তু আমাদের সঙ্গে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে। হ্যাঁ, এটা আছে, সেটার মধ্যে দিয়ে আনার একটা যুক্তিতর্ক হতে পারে। কিন্তু ধরেন উনি যদি এখন চলে যান এমন একটা দেশে যেখানে মৃত্যুদণ্ড অ্যালাউড না, যেমন কানাডা থেকে বঙ্গবন্ধুর হত্যাকারীকে আওয়ামী লীগ আনতে পারে না, বহুদিন চেষ্টা করেছে, আনতে পারে না, কারণ মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো দণ্ড না দিয়ে এখানে এনে যদি তারপরে দণ্ডটা দিত বা বিচার করতো, সেইটা কিন্তু উপায় ছিল। কিন্তু দণ্ডটা আগে দিয়ে দিয়েছে, ফলে এখন কিন্তু অনেক তর্ক সুযোগ তৈরি হচ্ছে। তো এই সুযোগ তো তৈরি হলো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার আব্দুল তুষার, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বক্তা, বিতার্কিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার। তার সঙ্গে আমরা আজকের রাজনৈতিক এই সময় নানা দিক নিয়ে আলোচনা করেছি। রাজনীতির এরকম নানা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।